শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে সারা দিনে আর কোনো রকম ব্লগিং করিনি, কারণ আজকে আমি একটু টায়ার্ড। কালকে খুবই ক্লান্ত ছিলাম আর একটু জ্বর জ্বর লাগছিল। কালকে আমার ভালো রকম জ্বর জ্বর লাগছিল, সেই জন্য সন্ধেবেলা থেকে আজকে ব্লগ শুরু করছি। তো কালকে আমার মেয়ের জন্মদিন। আমার দিদি, আমার জামাইবাবু এবং আমার দিদির মেয়ে আসছে। আমি যেহেতু আমার মেয়ের জন্মদিন, সেহেতু শরীর খারাপগুলোকে ওরা গুরুত্ব দিতে চাই না, সেজন্য একটু বেশ গাব গাছ থেকে নেমে আসা রাক্ষসী সেজেছি। মুখে একটু কমলা রঙের কিন্তু এটা লিপস্টিক, সেটা মেখেছি, কিন্তু রাত্রেবেলা সেটাকে লালই মনে হচ্ছে। তা আমার ছোটোখাটো কিছু জিনিসপত্র কিনতে হবে। আমার হাজব্যান্ড দুপুরবেলা গিয়ে কিছুটা কিনে এনেছেন এবং এখন আমি কিছুটা কিনতে যাব। তো তারপরে তো দিদির বাচ্চাটা আসবে, কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার যে কিছুই দিতে পারবো না, খারাপ লাগছে। তো এই কালকে আসবে, ওরা পরশু দিনই চলে যাবে। তো কিছু কিছু কাজ যেটা আছে সেটা যদি আমি আজকে এক্ষুনি গুছিয়ে না রাখি, তাহলে কালকে আমার পক্ষে চাপ হয়ে যাবে। কারণ একটার মধ্যে ওরা চলে আসবে এবং ওরা চলে আসবে, ওদের সাথে কথাবার্তা না বলে আমি শুধুই কাজ করে যাব, রান্না করে যাব, এটা তো হয় না, খারাপ ব্যাপারটা দাঁড়ায় না। সেই জন্যতে আমি যেটা ঠিক করেছি যে না, আমি রাত্রেবেলাকালীন, যেহেতু দুপুরবেলাতে কিছুটা রেস্ট নিয়েছি, যদিও শরীর যে পুরোপুরি সেরেছে তা না, রাত্রেবেলাতে আপনাদের সাথে কথাবার্তা বললাম বলে আমার একটু গলাটা ব্যথা করছে। মানে একদিকে ঢোক গিল থেকে এই জায়গাটা ব্যথা করছে আর সর্দি লাগার অনুভূতি হচ্ছে। সঙ্গে সঙ্গে কোনো না করে, দেরি না করে প্যারাসিটামল খেলাম। কিছুক্ষণ পরে সেটা ঠিক লাগলো, আবার ভোর রাতে ঘুম ভাঙলো, প্রচণ্ড ঠান্ডা লাগছে, ভীষণ ঠান্ডা লাগছে, সারা শরীরে ব্যথা করছে, বুঝলাম জ্বর আসছে। উঠলাম, রান্নাঘরে গেলাম, কয়টা বিস্কুট খেলাম, 2টো বিস্কুট খেলাম, খেয়ে এসে আবার একটা প্যারাসিটামল খেলাম। একটু শরীরটা ভালো লাগলো, আবার করলাম। সারাদিন এই প্যারাসিটামলের ওপর দিয়েই চলছি। তো এখনও প্যারাসিটামলের ওপর দিয়েই আছি, তো অসুবিধা হচ্ছে না এখন। তো একটু কয়েকটা জিনিস আমাকে বেরোতেই হবে, তো যার ফলেতে যাচ্ছি, একটু কেকের দোকানে যাব, কয়েকটা বেলুন কিনবো। তারপরেতে কালকে রান্নার যাবতীয় কাটাকুটি আমি আজকে করে রাখবো, সমস্ত কিছু কাটা। কারণ আমার ওই কাটতে না, আমার বটিতে আমি পারি না। আর আমার যেটা হয় সেটা হচ্ছে কি, আমি ওই ছুরিতে কাটতে আমার একটু টাইম লাগে। আমি ওভেনে দুটো বসিয়ে দিলে রান্না করতে কতক্ষণ। আসল ব্যাপারটা আমি যেটা বুঝেছি, রান্না করতে মোটেই বেশি সময় লাগে না, সময় লাগেও চাই করতে পারতেই। তা সেই জন্য সেই কাজটা যতটা পারবো আজকে আমি করে রাখবো, সেই জন্যই আর কি। তো আজকে আমার মনে হচ্ছে না খুব একটা বড় ব্লগ হবে। হ্যাঁ, তবে বলা যায় না আর কি, আমার ব্যাপার তো। আবার যেদিন বললাম হয়তো বা বড় ব্লগ হবে না, সেদিনই হয়তো বা 20 মিনিটের ব্লগ হয়ে যায়। তো চলুন তাহলে, আর দেরি করবো না, 7টা অলরেডি বেজে গেছে। শরীর একদমই ঠিক নেই, ঘরে তবু হাঁটতে চলতে ফিরতে অসুবিধা হচ্ছিল না, কিন্তু এখন রাস্তায় বেরিয়ে বেশ কষ্ট হচ্ছে, বেশ অসুবিধা হচ্ছে। বাজার থেকে চলে এসেছি, এসে মুখ টুক ধুয়ে ফেললাম। বাজারে না একদম ব্লগ করা যায় না, কারণ সাথে করে কাউকে নিয়ে যায়নি। তো ওই কি নিজে জিনিস দেখবো, কোন হাতে মোবাইল ধরবো, কোন হাতে ব্যাগ ধরবো, এগুলো করতে করতে বাবা আমাকে একেবারে পিওর গাব গাছের শাকচুন্নি লাগছে, জানিস একদম। দেখ কীরকম। আর আমি বাড়িতে এসে এই বাচ্চাটাকে কতবার চুমু খেলাম, কতবার মুখ ঘষে ঘষে চুমু খেলাম, আমার লিপস্টিক উঠলো না। আর আমি শুধু ভাবছি যে ওই জন্য আর কি ব্লগ করতে পারিনি, কথা এদিক ওদিক চলে যাচ্ছি, সেজন্য ব্লগ করতে পারিনি। এবং সাথে করে যদি কেউ একটা যেত, সারাদিন আজকে অঙ্ক করেছে, সারাদিন অঙ্ক করেছে। ওর স্যার পুজোর সময় যা হোমওয়ার্ক দিয়েছিল পুজো ভ্যাকেশনের জন্য, সেগুলো একদিনে হয়ে গেছে সব।
করে ফেলেছে সব একদিনে। যাও আজকে সারাদিনই কাজে ও তখন অঙ্ক করছিল, ওকে আর কেমন করে বলি। আর এই কিছুক্ষণ পর থেকে তো মানে নো বকুনি, নো পিটুনি। পিটুনি একে খোঁড়া দেওয়া হয় না, মাঝে মাঝে এক ঘাত দিয়ে দেওয়া হয়, বেশি বাড়াবাড়ি করলে এক ঘাত দেওয়া উচিত। তো মায়ের পিটুনি খেয়ে আমরা কেউ মরেও যাই না, আমাদের কিছু খারাপও হয় না। আমি বেদম মার খেতাম, হ্যাঁ তখনকার মায়েরা মারতো, ইদানিং তো মায়েরা মারেই না। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে গিয়ে এসে কি বলছিলাম ভুলে গেলাম। দেখুন এত কথা বলি, তো ওকে আর নিয়ে যাওয়া হলো না। তো আমি একা একাই গেলাম, খুব একটা ব্লগ করতে পারলাম না। এইবারে এসে সব কালকের প্রস্তুতি শুরু হবে। প্রস্তুতি শুরু পর্বে হচ্ছে, শুরুতে করবো হচ্ছে আমার ওই রূপোর বাসনগুলো যেগুলো আধ ঘেজরা মেজে রেখেছিলাম। তো কোলগেটটা একটু বাড়ন্ত ছিল, সে কোলগেট নিয়ে এলাম। কোলগেট নিয়ে এসে সব কিছুই মানে ধুয়ে, ওটা প্রথম কাজ হবে। তারপরের কাজ হবে হচ্ছে একটা দুটো করে কয়েক পদ হবে রান্না। যেহেতু নিচে কালকে অরন্ধন, সুতরাং আলপনা দি আর সুমিতা দিও হয়তো আমাকে হেল্প করবে, কিন্তু ওরা একদম নিজেদের মতো করে কয়েকটা রান্না করবে। আমি বলে দেবো যে পদগুলো এগুলো সেগুলো ওরা নিজেদের মতো করে করবে, আর আমি ওপরে নিজের মতো করে করব। আমি টার্গেট করছি কালকে 12:30টার মধ্যে আমি রান্নাবান্না সব শেষ করব। আর আমি খালি ভাবছি যে আজ থেকে 14 বছর আগে এই সময়টায় আমার কি অবস্থা। এখন না হয় মানে লাফাচ্ছি ঝাপাচ্ছি, বাজার যাচ্ছি, এই বাজারে যেতে যেতেই আমার তখন মনে হচ্ছে রিক্সায় বসে বসে, হ্যাঁ, যে বাবা 14 বছর আগে এই সময়টায় আমার আজকের দিনে সকালবেলাতে আমার যেটা হয়েছিল যে আমার শাশুড়িমা বলেছিলেন, মা একটুখানি মিষ্টি কুমড়ো আলুর তরকারি রান্না কর, হ্যাঁ ওই যে 5 ফোড়ন দিয়ে, এখনও মনে আছে। তো মিষ্টি কুমড়োটা কাটা ছিল, তখন আমাদের বাড়িতে কাজ করতে হচ্ছে সুচিত্রাদি বলে একজন, তখন আলপনাদি আসতো, মানে আলপনাদি তখনও ছিল কিন্তু আলপনাদি তখনও আসেনি, দিদিমা এসেছিলেন আমার বাচ্চা হবে জন্য, ওই পম্পরানি যে আমার হাজব্যান্ডের দিদিমা তিনি এসেছিলেন। তো যাই হোক, তারপরেতে আমাকে আমার শাশুড়ি মা বললেন একটু মিষ্টি কুমড়ো আলু তরকারি করেন, কারণ দিদিমা এসে থেকেই বলে যাচ্ছে ডলু, মানে আমার শাশুড়ি মার নাম ডলু, ওকে দিয়ে কিন্তু আরেকটু বেশি কাজ করে, ওকে দিয়ে কিন্তু আমি খুব একটা কাজ কম, তখন আমার শাশুড়ি আমাকে করতে দিতেন না, খুবই অল্প বয়সে বাচ্চা হয়েছে যেহেতু 23 বছর বয়সে। তো তখন আমার শাশুড়ি মা হয়তো বা মানে পম্পরানির জন্যই বলেছিলেন মা একটু মিষ্টি কুমড়ো আলু তরকারিটা করতে গেছি, তখন দেখছি দূর থেকে আমার দিদি শাশুড়ি ছিল অক্টোবরের 2 তারিখে, আচ্ছা দূর থেকে এভাবে করে দেখছেন আমাকে। তারপরে আমার তরকারিটা হয়ে গেল, হ্যাঁ, তো তারপরেতে ওই সুচিত্রা দি তখন আটা মাখছে, বেলছে রুটি, তা তখন আমার শাশুড়ি মা ভাজবে, তখন হঠাৎ আমাকে ডেকে বলছে ভাই তোর বাচ্চা নড়ছে। তো আমি তখন বললাম না, বলে কতক্ষণ আগে শেষ নড়েছে, আমি বললাম ভোরবেলায়, হ্যাঁ তো ভোরবেলা মানে 5টা 5:30 নাগাদ আমি খেয়াল করেছি। তারপরে তাহলে তুই বলিস নি কেন, বলে আমার মনেই নেই দিদিমা যে বাচ্চা নড়ছে না বা সেরকম কিছু। তারপর বলে শুয়ে পড়তো, তা শুয়ে পড়লাম। তারপরে পেট এইদিকে তখন আমার মাও চলে এসেছে, যেহেতু একদমই অ্যাডভান্স স্টেজ, আমার ডেট ছিল হচ্ছে 18ই অক্টোবর। তো এদিক টিপছে ওদিক টিপছে, আর আমার শাশুড়ি মাকে বলছে ডলু পেট একেবারে ইট হয়ে গেছে রে। তারপর আবার বলছে আলো ব্যাগপত্র সব গোছাতে শুরু করো। তারপর আমার শ্বশুরমশাইকে বললেন সত্যব্রত ওকে নিয়ে হাসপাতালে যাও। তো বাচ্চা আর নড়ে না, আমার এই টেডি বেড়ি আর নড়েন না। তারপরে তো আমার শ্বশুরমশাই তখন বাজার যাওয়ার উদ্যোগ করছিলেন, তো বাজার থেকে উনি ফেরত এলেন, আমার হাজব্যান্ড একদম সব রেডি হয়ে আমরা গেলাম হচ্ছে বাসু নার্সিংহোমে। তারপরে গেলাম আর বাচ্চা নড়তে শুরু করে দিল, হ্যাঁ। আর আমার পেটে না একটু জলটা কম ছিল, আর ডাক্তারবাবু যাওয়ার ছিল হচ্ছে তখন পুজো, তো ডাক্তারবাবু একটু দার্জিলিং বেড়াতে যাওয়ার পরিকল্পনা ছিল, উনি চাইছিলেন একটু আগে বাচ্চা বার করে দিতে, হ্যাঁ। পুজো সে সময়টায় 10 তারিখে ছিল মহালয়া, মানে 18 তারিখ নাগাদ একদম মানে পুরো দমে পুজো টুজো চলে আসবে। ওই সময় ডাক্তারের প্ল্যান ছিল হচ্ছে দার্জিলিং ঘুরতে যাও, উনি চাইছিলেন একটু আগে বাচ্চা বের করে দিতে। পোয়া বারো আর কি ভর্তি হয়ে গেছি। তো তখন বললো বাচ্চা ম্যাচিওর করে গেছে, বের করে ফেলি। আর আপনার তো জলটা একটু কম আছে, আমি পরে বুঝি এগুলো অতটা ছিল না, মানে ওই একটা কিছু তৈরি না করলে আমরা কত সাংঘাতিক একটা যুদ্ধ জয় করলাম, এরকম একটা ব্যাপার তো ফানুস তো তৈরি হয় না, সেটাই একটা হয়তো বা কারণ, মানে আমার ক্ষেত্রে সেটা কারণ ছিল, এটা আমি পরে বলেছি। আর ভদ্র মহিলা আর কি, নামটা বলছি না, এমনি খুব ভালো ডাক্তার সব কিছু, কিন্তু আমার ব্যাপারে সেটা উনি পরে স্বীকারও করেছিলেন যে আসলে আমাকে তো একটু বেড়াতে যেতে হবে, আমাদেরও তো একটা লাইফ থাকে। আমার হ্যাঁ তা তো ঠিক, আর বাচ্চা হয়ে গেলে আর তারপর কি সব কিছু মনে হয় না। তো তারপরে এই সময়টায় আমি যে সময়টা আপনাদের সাথে বসে বসে বক করছি, সেই সময়টায় আমার স্যালাইন শুরু হয়ে গেছে, সব কিছু শুরু হয়ে গেছে। বাপরে বাপ, লেবার পেন ফেস করেছি, কিন্তু নর্মাল ডেলিভারি হয়নি। আমার 8টা থেকে আমার জল ভেঙে দেওয়া হয়েছে, মানে ওটিতে নিয়ে গেল, জলটা ভেঙে দিল, তারপরে স্যালাইন করে, আর কি যন্ত্রণা ওরে বাবারে, এত চেষ্টা করলাম, তারপরে বাচ্চা হলো না। তারপরে শেষটায় ওই 12:30 নাগাদ এনাকে পেট কেটেই বার করতে হবে, হ্যাঁ। তো
না না মোটেই ভয় কোথায়, তারপর যখন প্রথম সামনে এরম ভাবে ধরলো তখন সব ভ্যানিশ। হায় রে ভগবান, তোর এখন আর বাচ্চা হয়ে কাজ নেই, তুই এইটুকু বয়সে বলে বাচ্চাই হবে না। না আমি মোটেই ভয় দেখাচ্ছি না, এগুলো তো সবেরই হয়। তো লেবার পেন খুব পেইনফুল ব্যাপার না বলুন তো লেবার পেনটা। তো যাই হোক, সেই হলো এখনকার সময় আমি বসে বসে এই রিক্সা যেতে যেতে ভাবছি যে এতক্ষণে হাসপাতালে পৌঁছে গেছি। হাসপাতালে দুপুরেই চলে গেছি, দুপুরবেলা কি তারও আগে, মানে 12টার আগেই পৌঁছে গেছি। তারপরে এখন মা আছে আমার কাছে, এক সময়টা আমার বর আছে, বর অনতি ফোন করছে, আরও কে সব আছে, সব দিদি চলে এসেছিলো। সেই দিদি আমাকে একটু আগে বললো যে তুই সেই জন্মের সময় ওই 10th অক্টোবর শিলিগুড়িতে ছিলাম, আর এই বছর 14 বছর পরে তারপরে 10th অক্টোবরে দিদি ইয়েতে আসে, তখন দিদিও চলে এসেছিলো। তো যাই হোক, এই হলো ব্যাপার। চলুন, আর বকবক করতে গেলে আর কাজ হবে না আমাদের। কাল সকালে জলখাবার হবে লুচি এবং ঘুগনি। তো ঘুগনিটা শুধু মটর দিয়ে আমি করবো না, মটরটা একটু কম আছে এবং এই জিনিসটা আনতে আমি ভুলে গেছি। সুতরাং রাজমা এবং মটর একসাথে ভেজিয়ে নিলে মোটামুটি ভালোই হয়ে যাবে। আর সকালবেলায় যেহেতু দিদি জামাইবাবু বা বাকিরা কেউ আসছে না, সুতরাং মানে খাবো হচ্ছে আমরা এই কয়েকজনই, অর্থাৎ ওপরে 3 জন, আমার শ্বশুরমশাই, আলপনাদি, সুমিতাদি। তো যেটুকু ঘুগনি হয়েছে তার সাথে একটুখানি আলু কাটতে হবে, সেটাই কাটছি এখন। ঘুগনির সাথে আলুটা একসাথে দিয়ে তারপর প্রেশার সিটি দিয়ে নেব, তারপর রান্নাটা করব। তো এখন ব্যাপারটা হচ্ছে সকালবেলা উঠে আমার শ্বশুরমশাইকে যেহেতু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে খেতে দিতেই হবে, সেহেতু আর কিছু করে না করি এই জিনিসগুলো বেটে রাখতেই হবে। আমি জানি পেঁয়াজ বাটা বেশিক্ষণ রাখতে নেই, তবে এটাও ঠিক এখন প্রায় অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 11টার বেশি বাজে, কারণ সমস্ত খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে সমস্ত খাওয়া দাওয়ার বাসন টাসন সব মেজে তারপরে কিন্তু আমি এগুলো করতে এসেছি। আর আমি ফ্রিজে রাখলে মোট 6-7 ঘন্টার বেশি এগুলো ফ্রিজে থাকবে না, সুতরাং আমি খুব নির্দ্বিধায় আর কি পেঁয়াজ, তারপরে টমেটো, তারপরে লঙ্কা, আদা, এগুলো সব একসাথে করে নিয়ে বেটে নিলাম। কিন্তু দুর্ভাগ্যের একটা জিনিস ঘটলো, এটা বাটতে গিয়েই আমার মিক্সিটা গেল খারাপ হয়ে, অর্থাৎ মিক্সি যে নবটা থাকে যেটাতে ঘোরায় সেটা খুলে এলো। তো সেই জন্য মানে একটু অসুবিধা হচ্ছে আমার। নইলে যদি এটা না হতো তাহলে আমার আরও কয়েকটা বাটা আজকে বেটে রাখা যেত, আমি বাটতাম হয়তো বা। তো আপাতত এখন ওই ঘুগনির জন্য যা যা মশলা লাগবে সেটাও যেমন হয়ে গেল, তেমন সকালে উঠে লুচির জন্য আমি ময়াম দিয়ে, আটা দিয়ে আমি কিন্তু লুচি করবো, আমি কিন্তু ময়দা দেবো না লুচিতে। সেই জন্য তো মোটামুটি সেটাও মাখা হয়ে গেল এবং সেগুলো সব ফ্রিজে ঢুকানো হয়ে গেল। তো এখন আমি করছি হচ্ছে আচারি আলু একটা বানাবো, একটা রেসিপি। সেটার জন্য ক্যাপসিকাম এবং পেঁয়াজ এ দুটোকে কিউব করে কাটতে হবে। তো কাটায় আমি যে খুব একটা এক্সপার্ট তা নই, আমি ছুরি দিয়ে কাটি, আমি আগেই বললাম আমি বটি দিয়ে কাটতেই পারি না। তো এখন সেগুলো সমস্ত কিছু আমি কেটে কুটে সব রেডি করে তারপরে রাখছি। তো এটাও আমি ফ্রিজে রেখে দেবো। তো এখন একটু আগে আমি ক্যাপসিকামটা কেটে নিলাম, এইবারে আমি কাটছি হচ্ছে পেঁয়াজগুলো, কিউবে কাটবো। আর আচারি আলু যেহেতু বুঝতেই পারছেন একটু ওই ডুমো ডুমো করে কাটা হবে আলুগুলো, এবং ওটা আমচুর পাউডার দিয়ে তৈরি করব, দারুণ টেস্টি হয়। কালকে তো রেসিপি আমি শেয়ার করবই। তো আমার আসলে সব থেকে বেশি মানে সমস্যাটা যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে আমার 2টো ওভেন, এবং 2টো ওভেনে যদি আমার 3টে ওভেন হতো বা 4টে ওভেনের গ্যাস হতো তাহলে কালকের দিনের জন্য আমার সুবিধে হতো। তো যাই হোক, আপাতত আমার মনে হচ্ছে না তেমন কোনো প্রবলেম হবে, কারণ আমি যেন তেন প্রকারে 12:30টার মধ্যে আমার রান্নাটা শেষ করতে চাই। তো সকালবেলা উঠে আমি একদিকে বসিয়ে দেবো পায়েস, আর একদিকে বসিয়ে দেবো ঘুগনি। তো কারণ নইলে আমার হবে না, আমার অসুবিধে হবে। আর পায়েসটা করতে গেলে মাকে চিরকাল দেখেছি পায়েস করার সময় চান করে পায়েস করতেন, কাজেই কালকে আমি চান করে পায়েস করতে পারবো কিনা জানি না, কিন্তু আমি সকালবেলা উঠেই পায়েসটা করবো, কারণ পায়েসটা করতে আমার খুব টাইম লাগবে। তো এখন আপাতত আচারি আলুর জন্য আলুটাই কেটে নিচ্ছি, আলুটাই পরিমাণ সব থেকে বেশি লাগবে। তো শুরুর দিকে আমি পনিরের একটা তরকারি করব, সেই জন্য কিছুটা আলু নিয়েছি। আমি ভেবেছিলাম যে এই কয়েকটা আলুতে ওই একই রকম করে কাটা যেহেতু, সেহেতু হয়তো বা পনিরের আলুটাও এর মধ্যে হয়েই যাবে একই রকম, কিন্তু পরে আমি কেটে দেখলাম এতগুলো আলু কাটার পরেও আমার মনে হলো যে না, কম হবে, অর্থাৎ যেটুকু আলু আমি কাটলাম আচারে আলুতেই লেগে যাবে। তো দেখি আলপনা দি হয়তো বা কালকে পনিরটা করবে, আমাকে বলছিল যে বৌদি আমি পনিরটা করে দেবো। তো দেখি আলপনা দি যদি করে, আলপনা দি যদি নিচ থেকে কিছুটা আলু কেটে নেয়। আলপনা দি প্রচণ্ড স্পিডে কাজ করতে পারে, ওর কোনো, আমার
কাটা স্পিড আর আলপনা দিয়ে কোনো তুলনায় নেই। আপাতত আমি এই রাত্রের শেষ কাজটা করছি, সেটা হচ্ছে আমি মাংসটা ম্যারিনেট করছি। যা দিচ্ছি সেটা কম কম দিচ্ছি, কারণ কালকে আমি পেঁয়াজ দিয়ে যখন আবার ভাজবো তখন আবার আমাকে সবই দিতে হবে। বিশেষ করে আদা রসুন বাটাটা আমার কম আছে, সেটার জন্য আমার একটু খারাপ লাগছে যে মানে আমার মিক্সিটা খারাপ হয়ে গেল। যাই হোক, আপাতত একটু দই দিয়ে দিলাম। তো যেটা কালকে তো আমি পুরোটাই আপনাদের রেসিপি দেখাবই, তো আপনারা তবু বুঝতে পারছেন যে হলুদ, জিরে, লঙ্কা ইত্যাদি ইত্যাদিগুলো দিয়ে তারপর টক দই দিয়ে এটা ম্যারিনেট করে রেখে দিলাম। আপাতত আজকের দিনের জন্য এইটুকুই করতে পারলাম, বাদ বাকিটা কাল দেখা যাবে। টুপুর, হ্যাপি বার্থডে টু ইউ। বাবা এক্ষুনি করে গেল হ্যাপি বার্থডে, আমি তখন মাংস ম্যারিনেট করছিলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। তাহলে কি এখন আমরা একটু ফুসফুস করে ফেলবো? এক্ষুনি যেটা নিয়ে এসছি করবে? দাঁড়াও তাহলে বাবাকে ডেকে আনি। এটা তখন নিয়ে এলাম, সেটাই। দাঁড়ান খুলে তারপরে দেখাচ্ছি, এক হাতে পারবো না খুলতে। হ্যাপি বার্থডে বুড়ি। এনে বুড়ি, দাঁড়া এটা ক্যান্ডেলগুলো লাগিয়ে দিই, তারপরে সরি কাটিতং হবে না, বুঝতে হবে না, সেটা তো আলাদা কি। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Tupu, happy birthday. আমি একটু পরে খাচ্ছি। হ্যাঁ, থ্যাঙ্কস। কেমন খেতে? সারাদিনের পর ঝরতি পড়তি কাক হয়ে আলটিমেটলি ব্লগ এন্ড করতে এলাম। মামা আয় আয় আয়, আমার হ্যাপি বার্থডে বুড়ি, আমার হ্যাপি বার্থডে বুড়িটা, আমার হ্যাপি বার্থডে বুড়ি। আজকে আমার মামামটার 14 বছর হয়ে গেল। রামচন্দ্রের বনবাস বাবাকেও শেষ হলো না। তা যাই হোক, তারপর কিছু বলবি মামা? গুড নাইট। আচ্ছা গুড নাইট কালকে হবে। যা হোক, খাওয়া দাওয়া ছাড়া রাত্রেবেলায় শুধু ওর স্যার অভিজিৎ স্যার তিনি আসবেন, আর আমাদের বাড়ির কয়েকজন। এছাড়া এই কোভিড অবস্থায় আর কাউকে বলাটা সমীচীন বোধ করিনি আমরা। তো যাই হোক, আপাতত রান্নাবান্না, খাওয়া দাওয়া, আনন্দ, গল্প এই হবে। আমার মেয়ের জন্মদিন এইভাবেই স্পেশাল হবে। স্পেশাল করে তুললো আমার দিদি, জামাইবাবু এবং দৃষ্টি। সত্যি হচ্ছে এটাই কথা। তো ভালো লাগছে খুব। এখনই মনে হচ্ছে কালকে কখন নামবে, কখন মানে কি বলবো আর, কখন যে বাচ্চাটাকে দেখবো। অনেক দিন দেখি না, বড় হয়ে গেছে। দিদি বলছে জানিস খুব মোটা হয়েছে। আমরা চুপ কর, মোটা হয়েছে বাচ্চারা ঘরে বসে থেকে মোটা ছাড়া কী হবে? এখন খেলা নেই, ধুলো নেই, বেরোনো নেই। যাই হোক, তো এই হলো সব মিলিয়ে ব্লগ কেটে গেল। এখন জানি না এডিটিং করার পর কতক্ষণ দাঁড়াবে। শুরুতেই তো বলেছিলাম ছোট ব্লগ হয়তো হবে, দেখুন দেখি কতটা বড় হয়ে গেল। তবে মিক্সিটা খারাপ হয়ে গেল, এটা আমার একটা দুঃখ লাগছে। মিক্সিটা খারাপ না হলে আরও দুটো কাজ করে নিতে পারতাম। একটু আদা রসুন বাটতে হতো, এবং ওই আচারি আলু যেটা করব সেটা মশলাটা একটুখানি বেটে রাখতে হতো। যাই হোক, কাল করবো, আর কি করা যাবে। নিচে আলপনা দিকে বলবো নিচের মিক্সি থেকে করে দিতে। আপাতত এই ওটা একটু সারাতে হবে, হ্যান্ডেলটা জাস্ট একটুখানি লুজ হয়ে গেছে বা ওটা ভেঙে গেল দেখলাম। যাই হোক, ঠিক আছে। তো ভালো থাকবেন। যদি ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চোখের তলায় কালি
এই নিয়ে ব্লগ শেষ করছি, করার কিছু নেই। রাক্ষসী হয়ে শুরু করেছিলাম, আবার সাধারণ মানুষ হয়ে ফেরত যাচ্ছি। মানে টাটা করছি আপনাদের, যাতে রাত্রে আপনারা না ভয় পান সেই জন্য। তো খুব ভালো থাকবেন, আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি, বাই বাই।